স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি পড়াতে চাই ক্লাস 9-এর যে ধীবর বৃত্তান্ত গল্পটা আছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলে দিতে চাই গল্প হিসাবে। তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। দেখো, তোমরা অনেকেই, বেশিরভাগ স্টুডেন্টই পড়াশোনাটাকে বোরিং মনে করো, পড়াশোনা করতে চাও না। তোমাদের মনে সবসময় এই জিনিসটা গেঁথে গেছে যে এই নাম্বার পেলে পাশ করব, এই নাম্বার পেতে হবে, এত নাম্বার পেতে হবে। দেখো, পড়াশোনার ক্ষেত্রে বা জীবনের ক্ষেত্রে নাম্বারটাই সবথেকে বড় কথা নয়। জীবনে তুমি কি শিখলে সেটাই সবথেকে বড় কথা। জীবনে তোমাকে কিছু শিখতে হবে, তোমাকে এগোতে গেলে কিছু জানতে হবে। নাম্বার তো একটা নাম্বার মাত্র, নাম্বার সে তুমি ভালো করে পড়লেই পারবে। কিন্তু যতই আমি জানি যে কোনো গল্প বা কোনো কিছু শুনলে আমাদের বেশ ভালোও লাগে এবং তাড়াতাড়ি মুখস্থ হয়, যতটা না পড়ে হয়। কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই গল্পটা পড়ো। সবসময় নাম্বারকে ভিত্তি করে পড়াশোনা করতে যাবে না। কোনো কিছু গল্প হয়তো দেখলে চোখের সামনে, সেই গল্পটার মধ্যে কি আছে তোমরা জানতে চেষ্টা করো। জানার ইচ্ছা, জানার আগ্রহ, এটা তোমাদের মধ্যে নিয়ে আসো। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই সারাটা দিন তোমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে তোমরা হয়তো 8-9 ঘন্টা ঘুমালে, বাকি সময় তোমরা ফোন ঘাঁটছো, টিভি দেখছো, খেলাধুলা করছো। এতে তুমি কতটা সময় পাবে? মানে কতটা সময় তোমার যাবে? 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। আর বাকি সময়তেই তুমি কী করবে? অন্য কিছুর দিকে তুমি তোমার সময়টাকে, তোমার মনটাকে ইনভেস্ট করবে। এগুলোকে একটু এড়িয়ে চলো, ইগনোর করো। করে সময়টা, পড়াশোনাটাকে সবসময় রেজাল্টের জন্য, পড়াশোনার জন্যই পড়তে হবে সেটা ভাববে না। কিছু শেখবার জন্য পড়বো, শিখতে ইচ্ছা করছে, দেখি না এটা কি হয়। অঙ্ক দেখি না পারি কি না, চেষ্টা করি না, 1বার 2বার 3বার 4বার 5বার চেষ্টা করি। চেষ্টা করতে কী আছে? সবাই তো আর খুব ভালো স্টুডেন্ট নয় যে হ্যাঁ সব কিছু সবাই পেরে যাবে। আমি যেমন স্টুডেন্ট আমি সেইভাবে চেষ্টা করব। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, আমি শুরু করি। ধীবর বৃত্তান্ত কালিদাস। আমি আমার মতন করে যতটা ক্ষমতা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা তোমাদের মতন করে বুঝে নিও। আগে আমি এই ধীবর বৃত্তান্ত গল্পে যে চরিত্রগুলো আছে সেগুলোর কথা বলি। চরিত্রগুলোর মধ্যে আছেন শকুন্তলা, ঋষি দুর্বাসা, আর মহর্ষি কর্ণ, দুজন রক্ষী আছে, রাজ শ্যালক আছে, একজন ধীবর আছে, আরও হয়তো 2-1টা চরিত্র আছে। পড়লে বুঝতে পারবে, আমি বলছি তার সাথে তোমাদের পড়তেও হবে। এখানে গল্পটার শুরুতেই বলেছেন যে মহর্ষি কর্ণ যখন তপবনে ছিলেন না, মহর্ষি কর্ণের তপবনে অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করে তিনি রাজধানীতে ফিরে গিয়েছিলেন। তখন মানে মহর্ষি কর্ণ তখন তপবনে ছিলেন না। এবার কি অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত আসেনি। শকুন্তলা তখন স্বামীর চিন্তায় বিভোর হয়েছিল। ঠিক সেই সময় ঋষি দুর্বাসা তপবনে এলেন, কিন্তু শকুন্তলা স্বামীর চিন্তায় এতটাই মগ্ন ছিলেন যে ঋষি দুর্বাসা যে প্রবেশ করেছেন সেটা তিনি টের পাননি, শকুন্তলা টের পাননি। এতে শকুন্তলার দোষ কী? সে তো বুঝতে পারেনি, সে তো একটা চিন্তায় মগ্ন আছে। কিন্তু ঋষি দুর্বাসা সেটা সহ্য করতে পারেননি, মেনে নিতে পারেননি। তিনি শকুন্তলাকে অভিশাপ দিলেন যে শকুন্তলা যার চিন্তায় মগ্ন সে শকুন্তলাকে ভুলে যাবে। এবার ঋষি দুর্বাসাকে তা শকুন্তলার সখী প্রিয়ংবদা অনুরোধ করলেন যাতে তার অভিশাপ তিনি ফিরিয়ে নেন। কিন্তু অভিশাপ তো দিয়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না, তাই তিনি বললেন যে কোনো নিদর্শন যদি দেখাতে পারে তবে সাপের প্রভাব দূর হবে। তখন তাদের মনে পড়ল যে যখন রাজা দুষ্মন্ত বিয়ে করার সময় শকুন্তলাকে একটা আংটি পরিয়েছিলেন, সেই আংটির কথা তার সখীদের মনে পড়ল। যখন মহর্ষি কর্ণ তপবনে উপস্থিত হলেন তখন শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর জন্য আয়োজন করলেন। দুষ্মন্ত কাছে উপস্থিত হলে শকুন্তলাকে তিনি চিনতেও পারলেন না। এদিকে শচীতীর্থে স্নানের পর
অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে আংটি খুলে পড়ে গেছে। আর সেই ঘটনাক্রমে সেই আংটি পেয়েছে একজন ধীবর। ধীবর কথার অর্থ হলো জেলে। এবার সেই ধীবর আংটিটা পেয়ে যখন বিক্রি করতে গেছে, তখন রাজার শ্যালক এবং দুজন রক্ষীর নাম হচ্ছে একজন সূচক আর একজন জানু, পিছনে হাত বাঁধা অবস্থায় রক্ষীকে নিয়ে এসেছে। এবার নিয়ে এসে তারা মনে করছে যে ধীবর সে হয়তো আংটিটা চুরি করেছে, কিন্তু আদেও ধীবর আংটিটা চুরি করেনি। তারা নানান ভাষা বলে তাকে অপমান করছে। এবার তখন ধীবর, যাকে এই বইতে পুরুষ বলে উল্লেখ করা হয়েছে, ধীবর সমস্ত কথাটা বলতে চাইল, তার সত্ত্বেও তাকে বলতে দেওয়া হচ্ছিল না। কিন্তু শেষ পর্যন্ত রাজশ্যালক বললেন যে ওর থেকে আমাদের খবরটা জানতে হবে, কি বিষয়টা ঘটেছে। তাই ধীবর সমস্ত কিছু বলল। ধীবর বলল, আমি একজন জেলে, আমার পেশা ওটা। আমি মাছ ধরেছিলাম, একটা রুই মাছকে যখন আমি খণ্ড খণ্ড করে কাটতে গিয়েছিলাম, ঠিক রুই মাছের পেট থেকে ওই আংটিটা পাওয়া গেছে। আর আমি যখন ওটা বাজারে বিক্রি করতে যাই, তখনই এরা আমাকে ধরে নিয়ে আসে। সব কিছু কথা শুনে রাজশ্যালক মনে করলেন যে রাজসভায় নিয়ে গিয়ে রাজা কি আদেশ দেন সেইটা দেখতে। এবার রাজার কাছে নিয়ে যাওয়ার পর, রাজার কাছে সব কিছু বলার পর এটা প্রমাণিত হলো যে ধীবর এটা চুরি করেনি। তখন শ্যালক এসে বললেন যে ধীবরের কোনো দোষ নেই, উনি যেটা বলছেন সবটাই সত্যি। তখন দুজনে আবার ওনাকে, ধীবরকে নানানভাবে অপমানিত করতে লাগলো, হিংসায় জ্বলতে লাগলো। আর যেহেতু তিনি নির্দোষ ছিলেন, তিনি বলতে এখানে ধীবরকে বোঝানো হয়েছে, যেহেতু তিনি নির্দোষ ছিলেন, তাই তাকে ওই যে আংটিটার মূল্যের সমান অর্থ তাকে পারিতোষিক দেওয়া হয়েছিল। তাতে রক্ষীদের হিংসাও হয়েছিল। কিন্তু ধীবর সে কী করলো, সেই দামের অর্ধেক মূল্য তাদেরকে দিতে রাজি হলো। তিনি বললেন, এই পারিতোষিকের অর্ধেক আমি আপনাদেরকে ফুলের দাম হিসাবে দিলাম। বলে শেষ পর্যন্ত যখন রাজার শ্যালক সব কিছু বুঝতে পারলেন, রাজার শ্যালক এই ধীবরকে বললেন, তুমি আজ থেকে আমার বন্ধু। ঠিক আছে, এখানেই গল্পটা শেষ করলাম। আমি শর্টে সারাংশে বলে দিলাম, আশা করি বুঝতে পারবে তোমরা। কিন্তু এটা শোনার পর একবার বইটা পড়ে নিও, কিংবা বইটা পড়ার পর গল্পটা একবার শোনো।